আচ্ছা, এই মুহূর্তে লাইভে আসলাম। কিছুজন জয়েন হলে তারপরে বলা শুরু করছি। হাইকোর্ট চত্বরে আছি। তো সকালবেলায় বলেছিলাম আমাদের বিজ্ঞপ্তির কথা, পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে। বিজ্ঞপ্তি চলে এসছে। তো তার পাশাপাশি যে আইনি বিষয়গুলো রয়েছে সেগুলো সবাইকে অবগত করানোর জন্য আরেকবার এলাম লাইভে। এমনি দেরি হয়ে গেছে, আমি হাঁটতে হাঁটতে বলছি, ঠিক আছে? যারা আছেন লাইভটা শেয়ার করে দেবেন, আর শোনা যাচ্ছে কিনা একটু পরিষ্কারভাবে বলবেন। হ্যাঁ, শোনা গেলে বলবে। দেখুন, আমরা ছেলেমেয়েরা যখন ইনবক্সে জানাচ্ছিল যে একটু পর্ষদে যাও দাদা, বাংলা মিডিয়াম কবে শুরু হবে, অনেকে প্যানিক করছিল। তো তখন আমরা কিছুজন সিদ্ধান্ত নিয়ে, আন্দোলন নয়, কিছুজন মিলে আমরা পর্ষদে একটা ছোট্ট কর্মসূচি করে গিয়েছিলাম এবং সেখানে আমাদের দাবি দেওয়া জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি। এবং সেই দিন আমরা জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে। আমরা শুক্রবার গিয়েছিলাম, শনিবার যেহেতু কাজ হয় না পর্ষদে, তো সোমবার যাতে বিজ্ঞপ্তি দেয় সেই দাবিগুলো আমরা জানিয়েছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে সোমবার পর্যন্ত অপেক্ষা করুন। এবং বিজ্ঞপ্তি নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করে যে কার কবে কোন জেলায় হবে, তারপরে নিয়োগটা কতদিনে কমপ্লিট হবে। এই প্রশ্নের উত্তর সত্যি করে বলতে গেলে দেওয়া সম্ভব নয় কারোর একার পক্ষে, তাই এগুলো বারবার করবেন না। সমস্ত সিদ্ধান্ত আগে থেকে খাতায় লিপিবদ্ধ নেই যে এই তারিখে এই করব, এই জেলার এই সময় হবে, কোনো পরিকল্পনা ওইভাবে কিন্তু নেই। সিদ্ধান্ত হয়, তারপরে কাজ চলে। আমরা দাবি জানিয়েছিলাম যে ভোটের আগে যাতে নিয়োগটা সম্পন্ন করা যায় এবং সেটা চাইলে সম্ভব। আপনারা দেখছেন যে 3টে জেলার আজকের বিজ্ঞপ্তি দিয়েছে। 3টে জেলা দুদিন করে নিয়ে শেষ করে দিচ্ছে প্রায়। তো এরকম যদি দ্রুত করে দেয় পরপর টেনে, তাহলে সম্ভব। কিন্তু কি করবে আমরা জানি না পরবর্তী বিজ্ঞপ্তিগুলো না আসা পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে অনেকে বলবে যে সেখানে মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, তাই একটু ডিলে হলেও হতে পারে, বা অন্যান্য ইস্যুগুলো। কিন্তু সেগুলো কোনো কারণ নয়। সরকার চাইলে সবই সম্ভব, কারণ সরকার ইন্টারভিউ নিচ্ছে। যে কটা টেবিল করবে, প্রত্যেকটা টেবিলে 3 জন করেও যদি ধরি, সেই কয়জন, সবাইকে তো, সব শিক্ষককে তো লাগছে না। কিছু শিক্ষক থাকছে, কিছু অধ্যাপক থাকছে, রিটায়াররা থাকছেন। তো সম্ভব চাইলেই। সেই দাবিও আমরা রাখবো। এগুলো গেল সাধারণ বিষয়। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে জয়েন হয়ে গেছেন তাই বলছি। আমাকে আজকের দুপুরবেলায় খবর পেয়ে, মানে দুপুরবেলায় আমার আসতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আমার রাতে পড়ানো ছিল, পড়াতে পারিনি এবং কাউকে বলাও হয়নি। আমরা যে মামলাগুলো জিতেছিলাম সিঙ্গেল বেঞ্চে, আমি আগের দিনই পোস্ট করেছিলাম যত সম্ভব, যে তার মধ্যে একটা মামলা ডিভিশনে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে। আমরা আশাবাদী যে ডিভিশনে আমরাই জয়লাভ করব, ঠিক আছে? এবং পর্ষদ যেভাবে, পর্ষদের অ্যাডভোকেটরা যেভাবে আর্গুমেন্ট করেছিলেন, তার বাইরে কিচ্ছু তো বলার থাকে না। তো পর্ষদকে ধন্যবাদ আবারও। পর্ষদ ডিভিশন বেঞ্চে আশা করি দেখে নেবে বিষয়গুলো। এবং যারা যেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে গিয়েছে,
তারা খুব চালাকি করেছে, কারণ তাদের অর্ডারটাতে বিস্তারিতভাবে যে মেন প্রধান আর্গুমেন্ট যেগুলো ক্লারিফিকেশন, যে আমরা অর্ডারটা নিয়ে এসেছিলাম সুপ্রিম কোর্ট থেকে বিএড মামলায় যে ক্লারিফিকেশন এনেছিলাম, যেখানে বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে এটা শুধুমাত্র প্রসপেক্টিভ হবে যারা চাকরি করছেন তাদের জন্য, বাকিদের ক্ষেত্রে নয়, যেইটার উপর ভর করে আমরা সিঙ্গেল বেঞ্চেও জয়লাভ করেছি যে এটা শুধুমাত্র ইন সার্ভিসদের, বাকি কেউ এর সুবিধা পাবে না, সবার ক্ষেত্রে বিএডের নোটিফিকেশনের সুবিধা যে যা নিয়েছে সেই বাদ, সেই অনুযায়ী তাদের সার্টিফিকেট বাদ হচ্ছে, তারা রিক্রুটমেন্টে বসতে পারেনি। এছাড়াও 23-25-এর যে ইস্যুটা আমরা ধরেছিলাম এবং মামলায় আমরা জয়লাভও করেছি, সেইগুলো এই সব নিয়ে কিন্তু একটা মামলা, সেটা সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে তারা দিয়েছে। এবার সেই অর্ডারে ক্লারিফিকেশনের যে এই ব্যাখ্যাগুলো, যেটা পর্ষদের আইনজীবীও সুন্দরভাবে সুবিস্তার তুলে ধরেছেন, যে সুপ্রিম কোর্ট যে প্রসপেক্টিভ ওভাররুলিং করেছে, মানে জাজমেন্টটা যেদিন ঘোষণা হয়েছে তারপর থেকে সেটা সুবিধা কারা পাবে? শুধুমাত্র যারা চাকরি করছে তারা, বাকি কেউ নয়, বাকিদের ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ। এই ব্যাখ্যাগুলো ওই জাজমেন্টটায় লেখা ছিল না, সেখানে ক্রপ করে কিছু কিছু কপি করে অর্ডারটা দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। তো সেই অর্ডারটাকে তারা চ্যালেঞ্জ করেছে চালাকি করে। এখনও মামলার কপি সার্ভিস করেনি, পর্ষদকেও করেনি, এবং যারা অ্যাডেড রেসপন্ডেন্ট তাদেরও করেনি। করলে বিস্তারিত আরও জানা যাবে তারা কি কি পয়েন্ট বলছে। তো সেই মামলায় পর্ষদের উপর ভরসা রাখতে হবে। পর্ষদ সিঙ্গেল বেঞ্চের মতো ডিভিশনেও লড়াই করবে, এবং বিএড দিয়ে যারা পাশ করেছে আশা করি তারা পুরোপুরি আবারও পরাজয় হবে তাদের, এবং 23-25 ব্যাচ। এরপরে আসি যে আমাদের যে মামলাগুলো রয়েছে, ইন সার্ভিস নিয়ে আগের দিনই বার্তা দিয়েছিলাম যে তাদের নিয়ে চিন্তা করার কিছু নেই এখন আপাতত। পর্ষদ বলেছে, সুভাষদা ফোন করছে, একটু পরে ফোন করো। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের আশা করি বাদ দেবে। পর্ষদ আসলে সমস্ত তাদের যেটা সিদ্ধান্ত, সেটা তো সরাসরি কাউকে বলতে পারে না, আমরা ক্যান্ডিডেট, আমাদেরও বলতে পারে না, তাই তারা সরাসরি বলবে না যে আমরা এইটা করতে চলেছি, এইটা করব, এইভাবে করব, এগুলো বলে না। কিন্তু আমরা যেটুকুনি আভাস পাই, যেটুকুনি বুঝি, সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের জানাই। আপনারা অনেকেই প্রশ্ন করেন, হ্যাঁ বা না এর উত্তর চান, যে পর্ষদ কি এটা করেছে, পর্ষদ ওদের কবে ইন্টারভিউতে ডাকবে, পর্ষদ ইন সার্ভিসদের বাদ দেবে কিনা, পর্ষদ মিথ্যা তত্ত্ব দিয়ে যারা বসেছে তাদের বাদ দেবে কিনা, ইত্যাদি প্রশ্ন করেন। কিন্তু একটা জিনিস বুঝবেন যে পর্ষদ একটা নিরপেক্ষ সংস্থা, এবং সেখানে আইনত যেটা ঠিক সেটাই পর্ষদ করবে, এবং তাদের যেটা ঠিক মনে হয় সেটা পর্ষদ করে। পর্ষদ তাদের সিদ্ধান্ত আমাদের জানায় না, ঠিক আছে, যে আমরা এটা করব এরকম পুরোপুরি সিদ্ধান্ত জানাবে না। আমাদের যতটুকু আমরা আভাস পাই আলোচনার মাধ্যমে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ করি। আমরা আমাদের দাবি তুলে ধরেছি, এবং ইন সার্ভিস নিয়ে পর্ষদ সদর্থক ভূমিকা নেবে বলেই আমাদের মনে হয়েছে, এবং তারা বলেওছে যে আগের মামলার কথাগুলো থেকে শুরু করে সমস্ত বিষয়, যদিও সেটা সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে ছিল অর্ডারটা, তো ওটা সময়ে হবে, চাপ নেই। তাড়াহুড়া করে যদি আমরা বাই চান্স কোনো নেগেটিভ অর্ডার পেয়ে যাই, কারণ তথ্য তো কিছু নেই, এটা মানবিক দিক থেকে রায় আর কি, কারণ আইনত কোনো গাইডলাইন সেরকম নেই, তাই আমরা তাড়াহুড়া করছি না। আমরা দেখি, সবে শুরু হচ্ছে প্রসেস, দেখতে থাকি, আমরা নজর রাখবো। পর্ষদ নিজে থেকেই তাদের অনেকটা বাদ দেবে আশা করছি। এরপরে রয়েছে মিথ্যা তত্ত্ব দিয়ে যারা পাশ করে রয়েছে তাদের ক্ষেত্রেও সেম, মিথ্যা তত্ত্ব দিয়ে যারা পাশ করে রয়েছে তাদের ক্ষেত্রেও সেম, যেভাবে আমরা 23-25-এ মামলা জয়লাভ করেছি, একই রকমভাবে তাদেরও যাতে বাদ দেয় পর্ষদ,
সেই দাবি আমরা রাখবো এবং পর্ষদ আশা করি সেই অনুযায়ী কাজ করবে, নাহলে আইনি জটিলতা তৈরি হবে। সেখানেও কিছু কয়েক হাজার রয়েছে। এনআরসি আন্দোলন করেছে দেখেছো, এর আগে অনেক ক্যান্ডিডেট গিয়েছিল, অনেক প্রার্থী, হাজার হাজার প্রার্থী গিয়েছিল পর্ষদের সামনে, তাদের বসতে দিয়েছিল পুলিশ প্রশাসন, পরে আবার তাদের তুলে দেওয়া হয়েছে। তো তাদের দাবি ন্যায়সঙ্গত হলে অবশ্যই, আমরাও তো এনআরসির বিরোধিতা করিনি, যারা যোগ্য তারা থাকবে, কিন্তু যারা ইন সার্ভিস ছিলই না কিন্তু এনআরসির ডিগ্রিটা ভুল তথ্য দিয়ে করেছিল তাদের আমরা বাদ দিতে চাচ্ছি। তাই আমরা কোর্টে এসছি এবং তারা যে কোর্টে মামলা করেছে তাতেও আমরা ঢুকে বক্তব্য রেখেছি। সেই অর্ডারও হয়ে যাচ্ছিল, কিন্তু তারা সময় চেয়েছে বলে আর ফাইনাল অর্ডার হয়নি। যারা 9 তারিখে রেখেছিল 9 তারিখে শুনানি হয়নি, পরবর্তীকালে আবার হবে। ওখানে প্রায় কয়েক হাজার প্রার্থী রয়েছে। এবার যেটা বলার আপনাদের, দেখুন হাইকোর্টে মামলাগুলো চালাচ্ছি, এবারে এগুলো কিন্তু সুপ্রিম কোর্টেও যাবে। আমরা কিন্তু তখন কিন্তু পারবো না লড়তে, সহযোগিতা আসছে না এখন আর। মাঝে কিছু এসছিল ইন সার্ভিসের কিউআর ছড়িয়েছিল যখন, দেখুন ইন সার্ভিস বলে নয় যে একটা কিউআর ছড়াচ্ছে সেখানে একটা মামলা লেখা, শুধু সেই মামলার জন্য নয়, আমরা কিন্তু বিভিন্ন মামলাগুলো চালাচ্ছি যেগুলো প্রত্যেকটা মামলা পিছু ফান্ড তুলি না, কোনো কেসের মামলার ফান্ড তোলা হয় সেটা দিয়েই বাকি মামলাগুলোও চালানো হয়। এই জিনিসটা একটু বুঝুন। আর ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে পরপর শুনানি আছে। একদিকে 2014 টেট প্রশ্নমূল মামলাগুলো, সেগুলো আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। তারপরে এইসব নতুন মামলাগুলো কে কবে আবার সুপ্রিম কোর্টে চলে যাবে, তখন আমরা কিন্তু লড়তে পারবো না। তো প্রয়োজন থাকলে কিন্তু আমাদের লড়তে হবে বেশ কিছু মামলাতে, সেখানে আপনারা সাহায্য কেউ করছেন না, আমরা হাত তুলে নেবো তখন। আর যারা যারা রয়েছে এখানে কিওয়ার্ডটা একটু দিও, যারা লাইভ দেখছো, যারা নতুন ক্যান্ডিডেট অনেক আছে, মেসেজ করে দেখি কোনো গ্রুপে নেই, তাদেরকে বলবো একটু সাহায্য করুন। আর কবে করবেন, 2-3 বছর হয়ে গেছে। এইভাবে তো চলতে পারে না। না, হাইকোর্টে আমরা অনেকগুলো শুনানি হয়তো চালিয়ে দিতে পারি, কিন্তু সুপ্রিম কোর্টে প্রচুর খরচা। এরপরে পরপর মামলাগুলো যখন সুপ্রিম কোর্টে যাবে আমাদের কিছু করার থাকবে না, হাত তুলে নিতে হবে। যাই হোক, যে দাবিগুলো আমরা রেখেছিলাম শুক্রবার, সেগুলো নিয়ে সঠিক কাজ না হলে আমরা কিন্তু আবার কর্মসূচি করব। আমাদের স্পষ্ট দাবি বেশ কিছু ছিল, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেখানে যারা লেখালেখি করেছে বিভিন্ন জায়গায়, আমাদের পরিচিত অনেকেই করেছে, পরিচিত মুখরাও, কারণ আশায় আশায় করেছে, সবাই করেছে যখন তারা কেন করবে না, তারাও করেছে। তো যেগুলো নিয়মে নেই সেগুলো যাতে নাম্বার না দেওয়া হয় সেটা আমরা দাবি জানিয়েছি স্পষ্টভাবে, এবং এই নিয়ে আমি কোর্টের অর্ডারও পর্ষদে নিয়ে গিয়েছিলাম সেম বিষয়ে এবং জমা দিয়ে এসেছি। এবার ভেরিফিকেশনে সেটা জানা যাবে কার ক্ষেত্রে কি করছে। আমি তো আর ভেরিফিকেশন টেবিলে থাকবো না, প্রত্যেকে ধরে ধরে বুঝতে পারবো না কে কি জমা দিচ্ছে। আদৌ দেখা যাচ্ছে আমরা কোনো কারণ নামে কিছু একটা পেয়েছি, কিন্তু সেটা দিলই না, আদৌ সে তার অন্য কিছু আছে, তো সেগুলো তো বাইরে থেকে বুঝবো না। পর্ষদ আশা করি ভালো মতোই ভেরিফিকেশন করবে। এর আভাস ইংলিশ মিডিয়ামেই পাওয়া গেছে, ইংলিশ মিডিয়ামে অনেকে অনেক কিছু দেখিয়ে নাম্বার পায়নি, যেগুলো নিয়ম অনুযায়ী ছিল না। ঠিক আছে, তাই যে যা খুশি নিয়ে গেলেই নাম্বার পাবে, এই ধারণাটা ভুল। লেখালেখির ক্ষেত্রে ম্যাক্সিমাম ওই বইটই এগুলোতেই লেখালেখি করেছে, জার্নাল টার্নাল, তো সব কিছুতে পাবে না নাম্বার। আর বাকি যে ক্ষেত্রগুলো আছে সেগুলো কিন্তু অত সোজা নয়, সরকারি সংস্থা থেকে হতে হবে, এমন নয় যে এরা কেউ এই রাজ্যস্তরীয় প্রতিযোগিতা এই বলে চালিয়ে দিল। কোনো একটা পাড়ায়, কোনো একটা শহরে বা কোনো একটা সংস্থা বা ক্লাব কেউ একটা আয়োজন করলো, অনেকে সেগুলো নিয়েও যাচ্ছে।
রিকানেক্ট দেখাচ্ছে। তাই খেলাধুলার ক্ষেত্রে বা গান থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারি সংস্থা থেকে সার্টিফিকেট থাকতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। তাই বিষয়টা অতটা সোজা নয়। তো এগুলো গেলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। এগুলো নিয়ে আমরা বলেছিলাম কর্মসূচি করবো, কিন্তু ছেলেমেয়েরা তো ওই একটু দেখলো, একটা ডেপুটেশন দিয়েছি কোথায়, একটা মেল করেছি কোথায়, তাই দেখে অনেকে আনন্দ পায়, কাজের কাজ হয় না। আমরা এর আগে যা করার করেছি, তাও একটা ছোট করে কর্মসূচি সেদিন করেছি আন্দোলন হিসেবে, প্ল্যাকার্ড দিয়ে গিয়ে। পরবর্তীতেও প্রয়োজন হলে করব, যদি আমরা এরকম কোনো সোর্স মারফত জানতে পারি যে এগুলো নিয়ে কোনো কিছু হচ্ছে ভিতরে। আপনারাও নজর রাখবেন, বিশেষ করে যেগুলো বললাম মিথ্যা তথ্য দিয়ে যারা পাশ করে আছে তাদের প্রতি নজর রাখবেন। তারা আদৌ বসতে পারছে কিনা ইন্টারভিউতে, ইন সার্ভিস কেউ বসতে পারলো কিনা ইন্টারভিউতে ভেরিফিকেশানকে ফাঁক দিয়ে, এইগুলো আপনারাও লক্ষ্য রাখবেন। যদি জানতে পারেন কিছু অথেন্টিক তাহলেই জানাবেন। ওই শোনা কথায় বাড়ি বসে অনেকে অনেক কিছু শুনছে আর লিখছে। প্রথম দিনের ইন্টারভিউতেই তাই হয়েছে। যারা ওখানে সারাদিন পড়ে রইল তাদের কথার গুরুত্ব নেই, আর তাদের কথা শুনে হালকা অনুমান করে বিতর্ক শুরু করে দিচ্ছে বাড়ি বসে। ঠিক আছে, অথেন্টিক কিছু পেলে তবেই শেয়ার করবেন, এছাড়া করবেন না। এর পাশাপাশি শূন্যপদ বৃদ্ধির দাবি তো থাকছেই, এবং যারা লোকোমোটর রয়েছেন পিএইচদের তাদের একটা সমস্যা, সেটা কোর্টের মাধ্যম ছাড়া সমাধান হওয়া সম্ভব নয়, কারণ পর্ষদের হাতে ক্ষমতা নেই। আগেই বলেছি, তাদের অনেকে যোগাযোগ করেছিল, সাবধান থেকে শুরু করে তাদের সাথে কথা হয়েছিল। যাদের ওই লোকোমোটর নিয়ে একটু সমস্যা রয়েছে তারা কোর্টের রায়ে আগে রোস্টার চেঞ্জ হবে, তারপরেই তার সমাধানটা হবে। আর শূন্যপদ বৃদ্ধির দাবি আপনারা দেখেছেন যে শূন্যপদ যে কোনো সময় বাড়ানো সম্ভব। সেটা নার্সের নিয়োগের ক্ষেত্রেও হয়েছে, সেটা কিন্তু পুলিশের ক্ষেত্রেও হয়েছে। নার্সের ক্ষেত্রে অনেকটা শূন্যপদ বাড়িয়ে দিয়েছিল। তো আমাদেরও প্যানেল বেরোনোর আগে সেটা বাড়াতেই পারে, দাবিটা কন্টিনিউ রাখতে হবে।